জুলাই আন্দোলনে আসলে আমি অনেক ভেবে চিন্তে যাচাই বাছাই করে তারপরে আমি নিউজ শেয়ার করেছি, কথা বলেছি। তখন আমাকে নওশাব আপু অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আসলে আমাকেও আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। 2018 সালের কথাও যদি আমরা বলি, স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছিলেন, তারপরে আন্ডারগ্রাউন্ডেও থাকতে হয়েছিল বেশ কয়েকদিন। মানে সিচুয়েশনটা আসলে কি ছিল? আমি আসলে সত্য যেটা বা বলতে চাই আর কি, খুব বলতাম, কিন্তু সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সমস্যা হচ্ছে সবসময় ও তোমাকে সব সত্যটা বলে না, মাঝে মাঝে কিছু সত্য তোমাকে ঘুরায় বলবে, কিছু মিথ্যাকে এমন ভাবে বলবে যে ওইটাকে সত্যের মতো মনে হবে। এবং একটা আন্দোলন বা একটা অসহিষ্ণু সিচুয়েশন যখন একটা শহরে তৈরি হয়, তখন আসলে কে কোন দিক থেকে কি স্পেকুলেট করে দিবে তুমি জানো না। মানে এখন কার কথা, তখন তো আমরা আসলে আমাদের ইমোশন তখন অনেক হাইটেন থাকে, আমরা তো ওই আরে সব ইয়ে করে ফেলবো, এরকম মানে অনৈতিক কাজ করবে কেন, বা এরকম কাজ করবে কেন, বেআইনি কাজ করবে কেন, তখন একটা জোশ থাকে, ওই জোশ থেকে ধরো আমরা অনেক ভুল বলি। হ্যাঁ, তখন সিচুয়েশনটা এরকম ছিল আর কি। ওই আন্দোলনে আসলে প্রথম কোনো আন্দোলনে ধরো আমি খুব সরাসরি হয়তো অংশগ্রহণ করেছিলাম, এবং ইউজুয়ালি আমি আসলে যে কোনো ইয়েতেই যদি আমার কাছে মনে হয় যে না এটা ভালো কিছুর জন্য হচ্ছে, আমি চেষ্টা করেছি সেই পক্ষে কথা বলা, আমি সবসময় চেষ্টা করেছি। তখন আসলে একটু বেশি বলছিলাম, বেশি বলে ফেলছিলাম। সো আমি নিজে পরে যাচাই বাছাই করে দেখেছি, এমন অনেক ইনফরমেশন আমি শেয়ার করেছি যে ইনফরমেশন গুলো ভুল। সেই কারণে এবারের জুলাই আন্দোলনে আসলে আমি অনেক ভেবে চিন্তে যাচাই বাছাই করে তারপরে আমি নিউজ শেয়ার করেছি, কথা বলেছি। তখন আমাকে নওশাব আপু অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আসলে আমাকেও আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। আসলে ধরো যে লিস্ট যে থাকে, ধরো ফার্স্টেই হয়তো আমার নাম ছিল, কিন্তু প্রায় 13 দিনের মতো ছিল। হ্যাঁ, কিন্তু ধরো নওশাব আপু একটা লাইভ করে ফেলছিল, তখন একটা লাইভ করে ফেলছিল। ওই লাইভ করার পরে আসলে জিনিস আরো বেশি মানে এই কারণে নওশাব আপুকে হয়তো ওরা সাথে সাথে পিক করেছিল, হয়তো আমার জন্য ওয়েট করছিল। কিন্তু বাট আপনি 13 দিন কোথায় ছিলেন? আমি 13 দিন শ্রীমঙ্গলে ছিলাম, বেশিরভাগ সময় শ্রীমঙ্গল ছিল। পরবর্তীতে জিনিসটা যখন নরমাল হয়েছে তখন শ্রীমঙ্গল থেকে আমি সাতক্ষীরায় চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে ঢাকায় এসেছি নরমাল হওয়ার পরে, ঈদের পরে তারপর ঢাকায় এসেছি। আচ্ছা, নাইস। মানে আসলে 13 দিন আমাকে নিজের মোবাইল অফ করে বার্নার ফোন ইউজ করতে হয়েছে, যাতে আমার লোকেশন কেউ ট্র্যাক করতে না পারে। ওইটা না একটা মানে সারাক্ষণ একটা ভয়ের মতো, আল্লাহ চলে আসলো, কেউ একটা গাড়ির শব্দ হলেও ধরো মানে বুকটা একদম শুকায় যাচ্ছিল আর কি। ওইটা একটা হরিবল এক্সপেরিয়েন্স। মানে আপনার ফ্যামিলিও তো সেম জিনিসটা তখন ফেস করেছিল? হ্যাঁ, তখন আব্বু ছিল না, আব্বু হজে গিয়েছিলেন ওইবার। ইভেন আমার সবচেয়ে মানে ওই পুরো ঘটনাটার সবচেয়ে টাচি মোমেন্ট বা সবচেয়ে কষ্টের জায়গাটা হচ্ছে ধরো আমি যখন আব্বুকে জানাচ্ছিলাম আর কি বিষয়টা, ধরো আব্বু তখন ঢাকায় চলে আসছে ওই যে হজ ক্যাম্পে, আব্বু হজে যাবে। সো আমি কোথায় জানি ছিলাম তখন, আমি বোধহয় শ্রীমঙ্গল ছিলাম, আমি শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসতেছিলাম। তো গাড়িতে আসতে আসতে আব্বুর সাথে কথা হচ্ছিল যে, এবং আমি ঢাকায় এসে হজ ক্যাম্পে যে আব্বুর সাথে দেখাও করেছি, মানে ইয়ে করে। তো আব্বুকে বলতেছিলাম যে খুবই নর্মালি আব্বুকে ওটা বলার চেষ্টা করছিলাম যাতে বাবা টেনশন না করে, সে তো হজে যাচ্ছে। হাসতে হাসতে বলছিলাম যে এই গন্ডগোলের মধ্যে আপনি যাচ্ছেন, এই ওই হ্যাঁ এই ওই যে তখন তো নওশাব আপু অলরেডি অ্যারেস্ট, তখন আব্বুকে বলতেছিলাম আব্বা আমাকেও কিন্তু ধরে নিয়ে যেতে পারে যে কোনো সময়, আমিও কিন্তু অ্যারেস্ট হতে পারি। আপনি বিষয়টা যতটুকু পারেন নরমালাইজ করে বলতে। হ্যাঁ, যে আমি বলার চেষ্টা করছিলাম যে আমাকেও কিন্তু ধরে নিয়ে যেতে পারে, কিন্তু টেনশন কিন্তু করেন না। তখন কি বলতেছো, আমি যে জায়গা নেই যে নওশাব আপু, হ্যাঁ ওরে ধরছে কেন, তুমি কি করছো, তোমাকে অ্যারেস্ট করবে। আমি এই যে স্ট্যাটাস দিছি, এই যে এগুলা করছি এই জন্য। স্ট্যাটাস দিলে কি কাউকে অ্যারেস্ট করে? আমি হ্যাঁ, এখন আইন হয়েছে, কেউ স্ট্যাটাস দিলেই অ্যারেস্ট করে ফেলবে। কি বলো এইসব, এটা কি বলো? আমি হ্যাঁ আব্বু কি বলো না, যে কোনো মুহূর্তেই কিন্তু আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, কিন্তু আমি কিন্তু জানা রাখলাম আপনাকে, আপনি টেনশন করেন না, কিন্তু ছেড়ে দিবে, ধরে রাখবে না খুব বেশি দিন, ছেড়েই তো দিবে। আমি তো এমন কোনো অপরাধ করি নাই বা কোনো কিছু করি নাই যে আমাকে মাসের পর মাস জেল খাটাবে বা ফাঁসি দিয়ে দিবে বা যাবজ্জীবন দিয়ে দিবে। এটার জন্য হয়তো 1 মাস 2 মাস জেল খাটায়, পরে হয়তো ছেড়ে দিবে। তো আপনি টেনশন করেন না। কিন্তু আব্বুকে যখন আমি প্রিপেয়ার করতেছিলাম, ওই টাইমটা না আমার কাছে খুব
মানে বাহিরে অনেক শক্ত ছিলেন বাট ভিতরে মনে হচ্ছে হ্যাঁ মানে ফোনটা কেটে আমি পুরোটা রাস্তা ধরো মানে পুরো রাস্তা ধরো আমি মানে মানে হাসফাস করতে করতে কান থেকে আমার চোখ দিয়ে পানি পড়ছে আর আমি যে শব্দ করতেছিলাম না, কোনো ব্রিথ করতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছিল ওই টাইমটাতে। যখন আমি আব্বুকে আসলে কনভিন্স করার পরে যখন ফোনটা জাস্ট আব্বু রাখছে তখন ওরকম লাগতেছিল আর কি। আমি খুবই ইয়ে করে, এবং আমি পরে শুনছি যে আমাদের বাড়িতেও আশেপাশে যে হেলমেট বাহিনী তো জানোই তো, বাইক টাইক নিয়ে বুম বুম করে আমার ভাইকেও রাস্তাঘাটে এটা নিয়ে হ্যারাস করা হয়েছে, ছোট ভাইকে। হ্যাঁ তোর বোনের বেশি পাকনা উঠছে, তোর বোন বেশি ইয়ে করতেছে, কি জানে 2 দিন পরে তোর বোনকে জেলে পাঠাবো দাঁড়া, এরকম আমার ছোট ভাইটাকেও রাস্তাঘাটে এরকম হ্যারাস করা হয়েছে ওই সময়। এই ধরনের সিচুয়েশন কারো জীবনে আসলে না আসুক, সত্যকে ইভেন আমি যে এবার বললাম না সাতক্ষীরায়ও গেছি, বাড়িতেও যে গেছি, ওই ঈদের সময়, ঈদ তো ছিল কোরবানি ঈদের, ওই সময় বাড়িতে গিয়েছি আমি, যে এই প্রথমবারের মতো কোনো ঈদ করেছি বাড়িতে যে একটা মানুষ আমার বাড়িতে আসে নাই আর আমার বাসা থেকে কেউ বের হয় নাই, মানে কাউকেই বলি নাই যে ওবার ঈদে আমি বাড়িতে ছিলাম।